দৃষ্টি প্রতিবন্ধী এই ব্যক্তির নাম আজির উদ্দিন। প্রথম দেখায় মনে হলো তিনি রাস্তা পার হবার জন্য কারো সাহায্য চাইছেন। কিন্তু এই দৃশ্য দেখার পর ধারণা পুরোপুরি পাল্টে গেল। পুরো ধারণা নিতে কথা হলো আজির উদ্দিনের সাথে। তার কথা বুঝতে একটু কষ্ট হলো আমাদের। আজির উদ্দিন আসলে এখানে কি করছেন তার পুরো ব্যাখ্যা দিলেন এই ব্যক্তি। পাথর ভিক্ষা করে, গ্রামও ভিক্ষা করে। তার মানে পাথর ভিক্ষা করে সংসার চালান আজির উদ্দিন, কিন্তু এই পাথর বেচে কত টাকাই বা পান তিনি? লাভ হইলে ধরো সপ্তাহে এক গাড়ি উঠলে 4,000 টাকা পাইলো। এই আজির উদ্দিনের ভিক্ষের দৃশ্য অনেকের কাছেই চেনা জানা, আবার অনেকেই হয়তো প্রথম জানলেন টাকার বদলে পাথরও ভিক্ষে করা যায়। আর যারা প্রথম জানলেন তাদের বলে রাখি, শুধু আজির উদ্দিন নয়, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা থেকে শুরু করে এই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানেও পাথর দান করা হয়। এখানে পাথরই যেন টাকা আর টাকাই যেন পাথর। তবে এই পাথর যে মনও কেড়ে নেয় সেটা প্রমাণ করেছে সিলেটের 3টি পর্যটন কেন্দ্র। জাফলং দূরত্ব সিলেট থেকে ৬৫ কিলোমিটার, অবস্থান গোয়াইনঘাট উপজেলায়। ভারতের সীমান্তবর্তী খাসিয়া জৈন্তা পাহাড়ের এমন মন ভোলানো দৃশ্য জনপ্রিয় করে তুলেছে এই পর্যটন কেন্দ্রকে। পেছনে ডাউকি ঝুলন্ত সেতু, পিয়াইন নদীর স্বচ্ছ পানি আর নীরবতা, সব মিলিয়ে জাফলং যেন সৌন্দর্যের রানী। এখানে পাহাড়, বিশেষ করে পানি খুব ভালো লাগছে। বিছনাকান্দি দূরত্ব সিলেট থেকে 40 কিলোমিটার, অবস্থান গোয়াইনঘাট উপজেলায়। মেঘালয়ের কুল ঘেঁষে বয়ে চলা পিয়াইন নদীর দেখা মেলে বিছনাকান্দিতেও। দেখা মেলে সারি সারি পাথর, এ যেন পাথরের শীতল শয্যা। এখানে অনেক দূর দূরান্ত থেকে আমার লোক আসে। বিছনাকান্দি পর্যটন এলাকা পাথর আছে, বা এখানে বর্ডার কাছে। ভোলাগঞ্জ দূরত্ব সিলেট থেকে 33 কিলোমিটার, অবস্থান কোম্পানীগঞ্জ উপজেলায়। সিলেটের আরও একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হল ভোলাগঞ্জ। রোপওয়ে, পাথর কোয়ারি আর ভারতের চেরিপুঞ্জি পাহাড়ের পাদদেশে এমন সৌন্দর্য একবার যিনি দেখেন তারপর বারবার সেখানে ছুটে যান। চোখ ধাঁধানো এমন মন করার দৃশ্য দেখার জন্য নাকি বর্ষা আর বর্ষার শেষ সময়টা খুবই ভালো। শুষ্ক মৌসুমে জাফলংয়ে দেখা মিললেও বাকি দুটি স্থানে যাওয়া নাকি সম্ভব নয়। সেখানে যাওয়ার উদ্দেশ্য যদি ভ্রমণ না হয়ে ভিন্ন কোনো কারণ হয়, তাহলে প্রতি পদে পদে অপেক্ষা করে অজানা এক ভয়। আর সেই ভয়কে জয় করতে পারলেই সেখানে পৌঁছানো সম্ভব, দেখা সম্ভব শেষ দৃশ্যে কি অপেক্ষা করছে। 14 ফেব্রুয়ারি 2015, বিছনাকান্দি। এভাবে ধুলোবালুর সাথে সংগ্রাম করে পায়ে হেঁটে পাড়ি দিতে হবে আরো 5 কিলোমিটার পথ। 14 ডিসেম্বর 2014, জাফলং। পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে অভিযানে নামল গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম। কিন্তু ফেরার পথে তার অবস্থা কি হয়েছিল সেটা একবার দেখুন। আমাদের সাথে সারাদিন ছিলেন, হঠাৎ করে এই ধরনের আক্রমণ হয়েছে। আর ভোলাগঞ্জে যাবার কথা শুনলে নাকি স্থানীয় লোকজনদের শরীরে রীতিমতো জ্বর আসে। সেখান থেকে ফিরে আসাটাও নাকি ভাগ্যের ব্যাপার, এমনটাই জানালেন খোদ জেলা প্রশাসক। না, এটা খুব টাফ, এটা জীবন নিয়ে ফিরে আসা টাফ। যেতেও চায় না, ওখানে একজন পাঠাইলে বলে আমার জীবন সিকিউরিটি কে দেবে। এমন শঙ্কা জেনেও টিম 360 ডিগ্রি অনুসন্ধানে নামার সিদ্ধান্ত নিল। আমাদের প্রথম গন্তব্য বিছনাকান্দি। বিছনাকান্দির এই গ্রামের নাম বগাইয়া মুসলিম পাড়া। 10 বছর আগেও এই গ্রামের দৃশ্য এমন ছিল না। পাহাড় আর সমতল গ্রামের মাঝখানে একটা ছোট্ট নদী ছিল, আর এখন পুরো গ্রামটাই যেন নদী হয়ে গেছে। এটা আগে সমতল ছিল, দেখার মতো ছিল, বস্তি ছিল, গ্রাম ছিল।
আজ থেকে 50 বছর আগে বগাইয়া মুসলিম পাড়ার 52টি পরিবার কুমিল্লা থেকে এখানে এসে বসতি গড়ে তোলে। এখন সেই সংখ্যা 222 জনে। তাদেরই একজন নাজমা বেগম। নাজমা বেগমের জন্ম এখানে হলেও ঘর বাড়ির চেহারা বলছে ভিন্ন কথা। গোটা ছিল ওই গাঙ্গের মাঝখানে, এই নদীর মাঝখানে। তখন নদী ছিল? তখন নদী ছিল আরো এই পাশে। নাজমার কথা শুনে মনে হচ্ছে তিনি নদী ভাঙনের গল্প বলছেন। নদীটা মনে করেন মানুষ গর্ত করতে করতে এটা বন্যায় বড় করছে। গর্ত করছে কেন? পাথর উঠানোর ধরেন আমরা বেচছি 1.5 লাখ টাকা, আবার আমরা 1.5 লাখ টাকা জায়গা তারা পাথর উঠেই খাই যা আমরা জায়গা দিয়ে দিই। শুধু নাজমা বেগম নন, টাকার প্রয়োজনে এই গ্রামের সবাই নিজের ভিটে বাড়ি কয়েক বছরের জন্য ছেড়ে দেন পাথর ব্যবসায়ীদের কাছে। এই জায়গা ওয়ান টাইম খালি কর, এখান থেকে হ্যাঁ না লাগে, হ্যান থেকে হ্যাঁ না লাগে। তার মানে মাটির নিচে পাথরের খনি, আর এখানে অপরিকল্পিতভাবে পাথর খননের শিকার হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। স্কুলের মাঠটা কেমন ছিল? এইটা ওই পর্যন্ত পুরা ছিল, এটাই তো খাওয়া দাওয়া করে এখানে পাথর উত্তোলন করছে। এমনকি রাস্তাঘাট থেকে শুরু করে মন্দির মসজিদ কোনো কিছুই রক্ষা পায়নি পাথর খেকোদের ছোবল থেকে। মেম্বার চেয়ারম্যান ঠিক থাকলে গ্রামের 10 জন ঠিক থাকলে কি রাস্তা ভাঙি যায়? কোন দেশ কোন ডিস্ট্রিক্ট আছে রাস্তা ভাঙার আইন? স্থানীয়দের তোলা এমন প্রশ্নের উত্তর অবশ্য আমাদের জানা নেই, তবে আমরা জেনেছি এবং দেখেছি কিভাবে অপরিকল্পিতভাবে পাথর উত্তোলনের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে বিছনাকান্দির জনপদ। আর এ নিয়ে যেন কারো কোনো মাথা ব্যথাই নেই। তাই এবার বিছনাকান্দি ছেড়ে টিম 360 ডিগ্রি যেতে চায় জাফলং এর দিকে। 12 ফেব্রুয়ারি 2015 গাড়ি চলতে থাকলো জাফলং এর উদ্দেশ্যে। গাড়ি থামলো প্রায় 1.5 ঘন্টা পর। পথের ঝাঁকুনি খাবার পর আরো একবার ঝাঁকুনি খেতে হলো। কোয়াইন নদীর মনোরম দৃশ্যের বদলে চোখে পড়ল ক্ষতবিক্ষত নদীর ধ্বংসযজ্ঞ। এবার পিয়াইন নদী ধরে সীমান্তের দিকে এগুতে হবে আমাদের। সামনে আসতেই পাল্টে গেল পানির রং, পাল্টে গেল দৃশ্যপট। এবার ঘুর পথে পায়ে হেঁটে রওনা হতে হবে 0 পয়েন্টের দিকে। তোমার কেমন লাগছে আজকে? আজকে আমার খুব ভালো লাগছে। এই যে পাহাড়, তার সাথে পানি। এর আগে আসছেন জাফলং? না, এর আগে আর আসি নাই, ফার্স্ট টাইম। যারা আগে এখানে এসেছিলেন কেবল তারাই জানেন জাফলং এর পরিবেশ কতটা বদলে গেছে। এখনকার পরিবেশ অনেক নষ্ট হয়েছে, এই বালুর জন্য এবং পাথরের জন্য নষ্ট হয়েছে। পরিবেশ একদম ধ্বংস হয়ে যাচ্ছে। এতটাই বাজে অবস্থা এখানে, এই জন্য হয়তো বা কেউ আসতে চায় না এখানে। পরিচয় হলো 2 পাথর শ্রমিকের সাথে। তারা বোমা মেশিনে পাথর তোলেন। গল্পের ছলে বলে দিলেন পাথর ব্যবসায়ীদের অবৈধ পথে টাকা উপার্জনের তথ্য। মনে করো যে পানি শেষে মেশিনগুলো আছে না, লোড রাখলে পাথর বাইরে আসবে, বালি বাইরে হয়ে যাবো, পাথর সামনে পড়ে। মনে করো পাথর যদি ঠিক মতো উঠে 10 মিনিটে লাগে না 20,000 টাকার পাথর। মেশিন আছে কত? এই জায়গায় আমরা পাথর তুলতেছি, ওই জায়গায় 100-র উপরে আছে। প্রশাসন কিছু করে না? আসলে আর কি করবো, পয়সা খাইলে আবার প্রশাসন। বোমা মেশিন, অনেকে আবার এটাকে বলে থাকেন পরিবেশ ধ্বংসের দানব মেশিন। ভোলাগঞ্জে গেলে দেখা মিলবে এ ধরনের শত শত বোমা অর্থাৎ দানব মেশিনের। আর এই এলাকায় পাথর ব্যবসায়ীরা এমন ভাবে সাম্রাজ্য গড়ে তুলেছে যে প্রশাসন তাদের কোনো কিছুই করতে পারে না। আর এই এলাকায় যদি সাংবাদিক পরিচয় কেউ যায় তাহলে ফিরে আসাটা নাকি ভাগ্যের ব্যাপার। আমরা আমাদের ভাগ্য যাচাই করে দেখতে চাই। ফিরছি একটা বিরতির পর। সময় এসেছে ভাগ্যটা পরীক্ষা করে দেখার, আর সে কারণেই ভোলাগঞ্জ যাবার প্রস্তুতি নিয়েছি আমরা। কিন্তু ভোলাগঞ্জে যদি আমাদের ভাগ্যটা খারাপ হয় তাহলে বিছনাকান্দি আর জাফলং এর গল্পটা অসমাপ্ত থেকে যাবে। আর তাই অসমাপ্ত গল্পটা সমাপ্ত করতে টিম 360 ডিগ্রি আবারও যেতে চায় বিছনাকান্দির পাথর কোয়ারিতে। বিছনাকান্দি পাথর কোয়ারির এই মহাজনের নাম আব্দুর রহমান।
10 বছর আগেও জমিতে ফসল চাষ করে সংসার চালাতেন, আর এখন পাথরের চাষ করে 2 হাতে কামান কারি কারি টাকা। এখন লাখ মাল উঠে 1 লাখ ফুটের পাথরের দাম কেমন আছে? প্রায় 1.5 কোটি টাকা 1 কোটি টাকা আসবে। আব্দুর রহমানের এই কোয়ারিতে বোমা মেশিন নেই। এই 200 শ্রমিক একদিনে যে পরিমাণ পাথর ওঠাতে পারে, একটি বোমা মেশিন নাকি 10 মিনিটেই তার চেয়েও বেশি পরিমাণ পাথর তুলতে পারে। তাহলে আব্দুর রহমান বোমা মেশিনের বদলে শ্রমিক নিয়োগ করলেন কেন? এটা দিয়ে তুলিলে শ্রমিকর বাদ মরে গেল, এর জন্য এটা নিষেধ। বোমা মারলে তো কম পয়সা যায়। কেমনে? এই তো মনে করো এখন যদি 200-250 শ্রমিক লাগেন আমার কোয়ারিতে, এই সময় লাগবে তোমার মাত্র 20 জন শ্রমিক। জাফলং আর ভোলাগঞ্জের পাথর ব্যবসায়ীরা আইন না মানলেও বিছনাকান্দের ব্যবসায়ীদের একটু ব্যতিক্রম মনে হলো। দেখা হলো আরও একজন মহাজনের সাথে। মধ্যপ্রাচ্যের চাকরি ছেড়ে নেমেছেন লাভজনক পাথর ব্যবসায়। আমরা মনে করতেছি এই পাথরগুলো হয়তো পর্যায়ক্রমে প্রত্যেক বছর উপরের দিকে উঠে। এখানে বোমা মেশিন না থাকলেও আসল ঘটনা জানা গেল তার কাছ থেকে। ভোলাগঞ্জ যে পাথরের লেয়ারটা আছে এগুলা খুবই সফট, এর কারণে বোমা মেশিনে পাথরগুলো উঠাইয়া নিয়ে যাইতে পারে। আর বিছনাকান্দি কোয়ারিতে এই পাথরের যে লেয়ারটা দেখতেছেন খুবই শক্ত, আর এই জন্য বোমা মেশিনে এই পাথরগুলো উঠাইতে পারে না। তবে সুযোগ পেলে যে বোমা মেশিন চালাবেন সেটারও ইঙ্গিত দিলেন তিনি। পরবর্তীতে যদি আবার এই জায়গাটায় আবার গাঁথা গর্ত করা হয়, কিন্তু লেবারে হয়তো কাজ করা সম্ভব নাও হতে পারে, তখন কিন্তু বোমা মেশিনের প্রয়োজন হতে পারে। বিছনাকান্দিতে বোমা মেশিন না থাকায় এখানে প্রশাসনের নজর কম, আর যেখানে নজর দেয়া হয় সেটাও নাকি লোক দেখানো। 27 জুলাই 2014 জাফলংয়ের পাথর কোয়ারিতে অভিযানে নামে টাস্ক ফোর্সের সদস্যরা। এদিন মেশিন উদ্ধার করা হলেও কাউকে আটক করা হয়নি। পাথর ব্যবসায়ীদের প্রকাশ্য হুমকি যেন নীরবে সয়ে গেলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরিবেশ অধিদপ্তরের পরিসংখ্যান বলছে টাস্ক ফোর্স গত 1 বছরে ভোলাগঞ্জে 37 বার অভিযান চালিয়ে 181টি বোমা মেশিন ধ্বংস করেছে, আর জাফলংয়ে 7 বারে ধ্বংস করা হয়েছে 30টি বোমা মেশিন। এই অভিযানটা নিয়মিত থাকে না এবং যাদেরকে ধরা হয় তারা হচ্ছে শ্রমিক। আসল যারা পাথর ব্যবসায়ী তাদেরকে ধরা হয় না বা শাস্তির মুখোমুখি করা হয় না, এবং এর জন্য রাজনৈতিক আশীর্বাদই মূলত দায়ী। আমাদের অবস্থান তারা টেরবে, তারা কিন্তু পালিয়ে যায়। আমরা যার ফলে একদম মালিকানা স্পেসিফিক আইডেন্টিফাই করাটা একটু ডিফিকাল্ট হয় আমাদের জন্য। এমন শব্দের মধ্যেই লেখাপড়া করে যাচ্ছেন বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বোমা মেশিনের মতো পাথর ভাঙার মেশিনও যে কতটা ভয়ঙ্কর সেটা কেবল এসব শিক্ষার্থীরাই ভালো জানেন। বুঝতে পারি না। আর প্রতিবাদ করতে গিয়ে উল্টো মামলা খেয়ে বসেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এর পরিপ্রেক্ষিতে তারা আমাদের ছাদাবাজির মামলা করলো, যে আমরা তাদের মিলে হামলা করছি, ছাদাবাজি করছি। পরিসংখ্যান বলছে সিলেটের 5টি উপজেলায় গড়ে উঠেছে 606টি পাথর ভাঙার মেশিন। এর মধ্যে 213টির পরিবেশের ছাড়পত্র থাকলেও বাকিগুলো চলছে গায়ের জোরে। পাথর আহরণ এবং ভাঙার এই প্রক্রিয়াটা জাফলংবাসীদের জন্য আসলে একটা অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। পাথর ব্যবসায়ীদের গায়ের জোর এতই বেশি যে সরকারি চিঠি চালাচালির পরেও বিদ্যালয়ের সামনে থেকে মেশিন উচ্ছেদ করা যাচ্ছে না। যেখানে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা খুব সহজে অমান্য করা যায়, সেখানে একজন উপজেলা শিক্ষা কর্মকর্তার চিঠির মূল্যায়ন কি হতে পারে সেটা আপনারা খুব সহজেই অনুমান করতে পারেন। এবার বোমা মেশিনের সাম্রাজ্য ভোলাগঞ্জ যাবার পালা। 15 ফেব্রুয়ারি 2015 গাড়ি চলছে ভোলাগঞ্জের উদ্দেশ্যে। পথে যেতেই দেখা মিলল পাথর বোঝাই ট্রাকের দুরবস্থা। এই সেই ভোলাগঞ্জ। শুরু হলো পর্যটকের ছদ্মবেশে গোপনে ভোলাগঞ্জের দৃশ্য ধারণ।
একদিকে ভারতের উঁচু উঁচু পাহাড় আর অন্যদিকে ধলাই নদী। ব্রিটিশ আমলে রেলওয়ে কর্তৃপক্ষ ৩৬০ একর জমির উপর গড়ে তোলে বাংকার আর রোপওয়ে। আর এই রোপওয়ে দিয়ে সারা দেশের রেল লাইনে ব্যবহার করা পাথর সরবরাহ করা হতো। ৯০-এর দশকে এসে এটা পরিত্যক্ত হয়ে যায়। এরপর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পড়ে আনসার আর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ওপর। বছরের পর বছর বোমা মেশিন দিয়ে পাথর উঠানোর ফলে বিলীন হয়ে গেছে রেলওয়ের পুরো জমি। অবশেষে রেলের জমি রক্ষা করতে জারি করা হয় ১৪৪ ধারা। এবার দেখুন কিভাবে ১৪৪ ধারা ভেঙে আর উচ্চ আদালতকে বুড়ো আঙুল দেখিয়ে রেলের বাংকার এলাকায় চলছে বোমা মেশিন। দেশের প্রচলিত আইন অনুযায়ী, আদালতের নির্দেশ অনুযায়ী যেটা কোনোভাবেই চলতে পারে না। অনুসন্ধানের তথ্য বলছে ভোলাগঞ্জের ৪০০ কোয়ারির মধ্যে ২০০ কোয়ারিতেই চলে বোমা মেশিন। প্রতি মেশিন থেকে দিনে তোলা হয় ৫,০০০ টাকা, অর্থাৎ বোমা মেশিন থেকে চাঁদা উঠছে প্রায় ১০ লাখ টাকা। আর মাসের হিসেব করলে এই অঙ্ক দাঁড়ায় ৩ কোটি টাকা। এই সারাটা জায়গায় বাসিরুর শামীম আলিমউদ্দিন ওরা দুইজন মিলে সারাটা লুটপাট করে চাঁদাবাজি করে খায়। সমস্ত জায়গায় তার নেতৃত্বে মানুষ পাথর উত্তোলন করে বিক্রি করতেছে, কোটি কোটি টাকা সে ইনকাম করতেছে। কে এই শামীম? এবার এই শামীমের খোঁজে মাঠে নেমেছে টিম 360 ডিগ্রি। স্থানীয়রা বলছে একক আধিপত্যে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে শামীম বাহিনী। কিন্তু আমাদের অনুসন্ধান বলছে শুধু শামীম একা নন, সেখানে গড়ে উঠেছে বেশ কিছু দল, উপদল, যাদের আশপাশে রয়েছে অনেক লোকজন। ফিরছি একটা বিরতির পর। শামীমকে খুঁজতে গিয়ে এখানে বেরিয়ে এসেছে আরো ৩টি বাহিনীর নাম। পাথর ব্যবসাকে কেন্দ্র করে এসব বাহিনীর মধ্যে খুনোখুনি নিয়মিত ব্যাপার। পরিসংখ্যানও বলছে গত ৫ বছরে শুধু পাথর কেন্দ্রিক সংঘর্ষে এখানে প্রাণ গেছে ২২ জনের। তার মানে সৌন্দর্যের আড়ালে রক্তপাত হয় এখানে পাথর নিয়ে। অনুসন্ধানের তথ্য বলছে ভোলাগঞ্জ পাথর কোয়ারি নিয়ন্ত্রণ করছে ৪টি গ্রুপ। তবে এককভাবে অনেকটা এগিয়ে আছে শামীমের নেতৃত্বে শামীম বাহিনী। এছাড়াও আছে আলফু চেয়ারম্যানের নেতৃত্বে আলফু গ্রুপ, স্থানীয় রাজনীতিবিদ কালামিয়ার নেতৃত্বে কালামিয়ার গ্রুপ, আর আব্দুল আলীর নেতৃত্বে আছে আব্দুল আলী গ্রুপ। প্রত্যেক গ্রুপেই আছেন ৪০ থেকে ৫০ জন সদস্য। ২০১৪ সালের ২৪শে অক্টোবর পাথর ব্যবসাকে কেন্দ্র করে শামীম আর আলফু বাহিনীর হাতে খুন হন আব্দুল আলী গ্রুপের প্রধান আব্দুল আলী। এই ঘটনায় আটক হন আলফু চেয়ারম্যান সহ ১২ জন। শামীম বাংকার খাইতেছে, বোমা মেশিন চালাইতেছে, আমার ভাই প্রতিবাদ করতো, গরিব দুঃখী নিয়ে মিছিল করতো। এবার শামীমকে খুঁজতে তার বাড়িতে হাজির টিম 360 ডিগ্রি। শামীম তখন বাড়িতে নেই, তবে ক্যামেরার মুখোমুখি হলেন শামীমের বাবা কোম্পানিগঞ্জ উপজেলার চেয়ারম্যান আব্দুল বসির। ওদিকে যাইতে তারা দেন, যার ফলে নদীর গর্ভটাই পাথর উঠাইতে হইলে ওই বোমাটি উঠায়। তিনি বোমা মেশিন চালানোর ব্যাখ্যার সাথে দোষ চাপালেন রেল কর্তৃপক্ষের ওপর। রেলার পাথর উঠাইতেছে এটা তারা উঠাই, তারা সুযোগ দেয়। সাহায্য করার মতো যদি কারো যদি বইলা থাকে, তাহলে আমাদের যে কার্যক্রম এগুলো যদি আমি দেখাই, তাহলে দেখবেন হয়তো তাদের কথাগুলো মিথ্যা প্রমাণিত হবে। জোর করেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইলেন রেলের এই কর্মকর্তা। এবার ক্যামেরার সামনে হাজির শামীম বাহিনীর প্রধান শামীম। আমার তো কোনো বাহিনী নাই, আমার তারা বাপ মূর্তি নষ্ট করার লাগে, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নজর খারাপ করবার লাগে, ওজনে শহীদ চেয়ারম্যান উপজেলার জল লাগাইয়া এরাও এটা কুচক্রম হল। আমি যে এলাকার বাস করি, যে এলাকার আন্ডারে কোয়ারি, এই এলাকার মানুষের কোনো অভিযোগ নাই। আরও একটি বাহিনীর প্রধান কালামিয়ার সামনে এবার টিম 360 ডিগ্রি। বোমা থেকে চাঁদাবাজি, কোয়ারি থেকে চাঁদাবাজি, শ্রমিক থেকে চাঁদাবাজি, ওইটার সাথে আমার গ্রুপ জড়িত। তার কাছেও পাওয়া গেল আরও কিছু তথ্য। এখানে খাস কালেকশন নামে একেবারে লুটপাট হচ্ছে,
যেখানে যেখানে প্রতিদিন 4 থেকে 5 লাখ টাকা হয় প্রতিদিন, এখানে গভর্নমেন্টের কোষাগারে লাখখানিক টাকা জমা হয়। তার রাজনৈতিক বৈঠক কি? এই তো হুমলা চুমলা তার উপরে আছে, এমপি সাহেব আছে, তার সব কথা আছে। আমাদের অনুসন্ধান যত গভীরে যাচ্ছে, অভিযুক্ত ব্যক্তির নামের তালিকা ততই লম্বা হচ্ছে। প্রশাসনে উচ্চ পদ থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধি কারো নাম তালিকা থেকে বাদ পড়ছে না। একই সাথে প্রশ্ন উঠছে, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা আর 144 ধারা জারির পরেও কিভাবে পাথর খেকোরা এসব এলাকা থেকে পাথর উত্তোলনের অনুমতি পান। এটা আমি ডিটেলটা আমি বলতে পারবো না, এই যে উঠানোর সিস্টেমটা সম্পর্কে আমার ধারণা নেই। প্রশাসনের সর্বোচ্চ পদে থেকেও তিনি কিছুই জানেন না। তবে বৈধ কিংবা অবৈধ যেভাবেই হোক, সরকারের কোষাগারে টাকা জমা হওয়াতে বেশ খুশি তিনি। কিভাবে উঠে এটা তো আর আমরা দেখি না, আমরা তো পথে একটা জায়গা থেকে কালেকশন করি, ট্রাক ভরে যখন ওই এলাকা ছেড়ে চলে আসে, ওখান থেকে তোমার ট্রাকে কত আছে ওই পরিমাণের উপরে হলো ক্যাশ কালেকশন। তবে সরাসরি জড়িতদের নাম উচ্চারণ না করে বেশ কিছু সংস্থা এবং ব্যক্তির প্রতি ইঙ্গিত করলেন। পুলিশে যদি বলি, পুলিশ বলে যে বিজিবির ক্যাম্পের ওই দিক দিয়া বোমা মেশিন চালায়, রাতে তাদের সাথে যোগাযোগ করে। আবার এইদিকে বলে বিজিবি বলে যে পুলিশের এর মধ্যে ইনভলভমেন্ট আছে, ওইদিকে রেলের লোকের ইনভলভমেন্ট আছে। এখানে তো এরকম ইনভলভমেন্ট সবারই থাকতে পারে। আর ওটা পাথর মানে তো টাকা। বোমা মেশিনে ওই অঞ্চলের কোনো লোক বাদ নেই, ভদ্রলোক, গরিব, প্রভাবশালী, সরকারি দল, বিরোধী দল, এই কাজ করে সবাই। এবার অভিযুক্ত স্থানীয় সংসদ সদস্যের মুখোমুখি টিম 360 ডিগ্রি। এখানে পরিবেশ মন্ত্রণালয় আছে, তোমার পুলিশ আছে, তোমার অ্যাডমিনিস্ট্রেশন আছে, কেমনে যে চলতেছে আমি নিজে ওইটা কিছু জানি না। তিনি স্থানীয় সংসদ সদস্য, অথচ কিছুই জানেন না। শুধু জানেন তার এলাকা মরুভূমি হয়ে যাচ্ছে। আজকাল মানুষ জাফলংয়ে যায় কি লীলাভূমি তো দেখে না, তোমার মরুভূমি দেখে। আমরা মনে করি যে এটা সঠিক নয়। আমরা যেটা ঠিক করেছি পরিবেশ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, এবং আমরা বসে এই যাতে তাদের এই জায়গা থেকে তারা সরে যায় তার জন্য উদ্যোগ নেওয়া। ইতিমধ্যে ডিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার শুনুন জেলা প্রশাসকের অসহায়ত্বের কথা। ওখানে এত লোককে তো নিয়ন্ত্রণ করা সম্ভব না। আমরা অনেকটা বলতে পারি যে আমরা অসহায়, এটা পারছি না। দায়িত্বশীলদের মুখে এমন অসহায়ত্বের কথা শুনতে নিশ্চয়ই আপনাদের ভালো লাগার কথা নয়। প্রশাসনিক ক্ষমতা থাকলে সেটা জনস্বার্থে প্রয়োগ দেখতে চায় সবাই। এটা মনে রাখতে হবে, এটা শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটা পরিবেশ ভারসাম্য রক্ষারও বিষয়। আর এটা করতে হবে মানুষের স্বার্থে, পরিবেশের স্বার্থে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানানোর মাধ্যম 4টি: ফেসবুক, SMS, ইমেইল এবং মুঠোফোন। আজ তাহলে এ পর্যন্তই। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।